সুধীজন, প্রিয়জন, গল্পে গল্পে ইতিহাস এর আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সোভিয়েত রাশিয়া এর ইতিহাসের একটি বিশেষ সময়, নিউ ইকোনমিক পলিসি আজকের আলোচ্য বিষয়। এই পর্বে আলোচনা আনবেন আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু হাসাইবুর রহমান, অনন্যা আক্তার, রবিউল হোসাইন এবং হিমেল রয়। বন্ধুরা, নিউ ইকোনমিক পলিসি 1921 থেকে 1929 কাল পর্বে সোভিয়েত রাশিয়াতে একটি অর্থনৈতিক পরিকল্পনা হিসেবে অনুসৃত হয়েছিল, নীতি হিসেবে। এই বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আজকের আলোচনায় আমরা আনবার চেষ্টা করব। এই আলোচনাটি, এই পর্বটি সঞ্চালনার জন্য এবং একই সাথে বক্তা হিসেবে ভূমিকা রাখার জন্য আমি বন্ধু রবিউল হোসাইনকে দায়িত্ব দিচ্ছি। তো বন্ধুরা, চলুন উপভোগ করি সোভিয়েত রাশিয়ার ইতিহাসের অন্যতম পর্ব, অধ্যায় নিউ ইকোনমিক পলিসি। ধন্যবাদ শ্রদ্ধেয় মিঠুন কুমার সাহা স্যারকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পে গল্পে ইতিহাসের আজকের আলোচনা পর্ব ইতিমধ্যে আমরা মিঠুন কুমার সাহার স্যারের বক্তব্যে জেনে গেছি। 1917 রুশ বিপ্লব পরবর্তী রাশিয়ায় যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, এই সম্পর্কিত একটি কবিতার মধ্য দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব। আমি মানুষ, আমার অনেক কিছু বলার আছে, বলবো তাই, শুধু অধিকারটুকু চাই। যেথায় শ্রমিক পাবে ন্যায্য মজুরি, মেহনতি মানুষ থাকবে না অনাহার বঞ্চনায়। যেথায় থাকবে না হানাহানি আর বৈষম্যের অভিশাপ, যেন আমি মুক্ত বাতাস পাই, তাই তো আমি সমাজতন্ত্র চাই। 1917 রুশ বিপ্লব পরবর্তী নব্য সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থার নানা প্রসঙ্গ আলোচনায় আমি মোহাম্মদ রবিউল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি যে সকল ঐতিহাসিক গ্রন্থের আলোকে আমরা সোভিয়েত সরকারের নব্য অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ক আলোচনার প্রয়াস পাব। দ্য মেকিং অফ মডার্ন রাশিয়া বাই লিওনেল কোশান, দ্য বলশেভিক রেভলিউশন বাই এইচ কার, অ্যান্ড ফাইনালি সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ডক্টর এম আমজাদ। বিংশ শতকের গোড়ার দিকে বলশেভিক পার্টির নেতৃত্বে সমাজতন্ত্রের প্রবাহ এসেছিল রাশিয়ায়। নির্মিত হয়েছিল মার্ক্সীয় তাত্ত্বিক সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রথম বাস্তবিক অবয়ব। কিন্তু সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়ার যাত্রা শুরুর অল্প সময় পরে 1921 সাল নাগাদ সোভিয়েত সরকার যে নব্য অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে, বিরুদ্ধবাদীদের দৃষ্টিতে তা অনেকাংশে ধনতান্ত্রিক ধ্যান ধারণায় পিষ্ট। এই অর্থনৈতিক ব্যবস্থা 1921 থেকে 1929 সালের বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দা পর্যন্ত সোভিয়েত প্রশাসনে বর্তমান ছিল। হাসাইবুরের কাছে আমরা জেনে নেব কোন প্রেক্ষাপটে লেনিন তথা সোভিয়েত সরকার নব্য অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিল। ধন্যবাদ রবিউল। লেনিন 1921 সালে নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করেছিলেন মূলত প্রথম বিশ্বযুদ্ধ এবং এর পরবর্তী সময়ে গৃহযুদ্ধে জর্জরিত সোভিয়েত রাশিয়ার ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থাকে পুনর্গঠন করার উদ্দেশ্যে। দীর্ঘ যুদ্ধকালীন সময়ে প্রায় 2 কোটি মানুষ নিহত এবং প্রায় 44 লক্ষ মানুষ বিকলাঙ্গ হওয়ায় সোভিয়েত রাশিয়ায় বিপুল পরিমাণ জনবল হারায়। গৃহযুদ্ধ চলাকালীন সময়ে খাদ্য সরবরাহ এবং সমাজতন্ত্রের ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে সরকার ওয়ার কমিউনিজম ব্যবস্থা চালু করেছিল। ওয়ার কমিউনিজমের আওতায় সকল ব্যক্তিগত সম্পত্তি লোপ করে শিল্পসহ সমস্ত বিষয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল। লেনিন ডেসক্রাইব ওয়ার কমিউনিজম অ্যাজ ডিক্টেটেড নট বাই ইকোনমিক বাট বাই মিলিটারি নিডস, কনসিডারেশন অ্যান্ড কন্ডিশনস। ট্রোটস্কি সহ অনেক বলশেভিক নেতা ওয়ার কমিউনিজম ব্যবস্থাকে সফল বলেছেন, কিন্তু 1920 সালের এক পরিসংখ্যান থেকে দেখা যায় যে যুদ্ধ পূর্ববর্তীকালীন সময়ের থেকে শিল্প উৎপাদন প্রায় 20% কমে যায়। পাশাপাশি শস্য ক্ষেত্রে 50 ভাগের 1 ভাগ শস্য কম উৎপাদিত হয়েছিল। এছাড়া লৌহ 5% এবং তুলা 2% কমে গিয়েছিল। পাশাপাশি আমরা যদি দেখি যে কৃষিক্ষেত্রে জনবল এবং যন্ত্রপাতির অভাবে প্রায় 2 হেক্টর জমি পতিত অবস্থায় ছিল। নতুন কোনো যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠা এবং মেরামতের অভাবে অর্থনৈতিক যে যোগাযোগ কাঠামো থাকে, এটা সোভিয়েত রাশিয়া এই সময় প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ওয়ার কমিউনিজম তাই রেশনের মাধ্যমে খাদ্য সরবরাহের কথা বলা হলেও অনেকে কিন্তু রুটির রেশন পর্যন্ত পেত না। পাশাপাশি কর হিসেবে যে নগদ অর্থ প্রদান করত পূর্বে কৃষকরা, তার পরিবর্তে ওয়ার কমিউনিজমে বলা হয় যে এখন থেকে উদ্বৃত্ত ফসল প্রদান করতে হবে।
এই উদ্বৃত্ত ফসল জোরপূর্বক গ্রহণ করা হতো, যেটি মূলত হচ্ছে কৃষকদেরকে বলশেভিক সরকারের বিপক্ষে ক্ষুব্ধ করে তুলেছিল। কৃষকদের এই ক্ষোভকে কাজে লাগিয়ে প্রতিবিপ্লবীরা নানা ধরনের বিদ্রোহ ঘটাবার চেষ্টা করে। এক্ষেত্রে 1920 এবং 1921 সালের তামাবুফের কৃষক বিদ্রোহের কথা আমরা বলতে পারি। যুদ্ধের সময় কৃষকদের মনে একটা ভয় ছিল যে হচ্ছে তারা বলশেভিক সময়ের যে বলশেভিক বিপ্লবের ফলে যে জমি পেয়েছে সেটি হারিয়ে যায় কিনা তাদের হাত থেকে, কিন্তু শান্তিকালীন সময়ে কিন্তু তাদের মনে এই ভয়টি ছিল না। এ কারণেও তারা শস্য অধিগ্রহণের নীতির বিরোধিতা করেছিল। গৃহযুদ্ধের যে সৈন্যরা ছিল রাশিয়ার হয়ে কাজ করেছে সরকারের হয়ে, তারা যখন যুদ্ধ পরবর্তীকালীন সময়ে ঘরে ফিরেছে তখন সরকার চাচ্ছিল তাদেরকে দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক পুনর্গঠনের কাজে নিয়োগ করবে, কিন্তু সৈন্যরা পুনরায় পরিবার পরিজন ছেড়ে অর্থনৈতিক শৃঙ্খলে আবদ্ধ থেকে কাজ করতে চাচ্ছিল না। এ কারণেও দেখা যায় যে সৈন্যদের এই অসন্তোষকে কাজে লাগিয়ে প্রতিবিপ্লবীরা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বন্ধ করা সহ খাদ্য সরবরাহের বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। 1920-21 সময়ে রাশিয়ায় তীব্র মুদ্রাস্ফীতিও দেখা দিয়েছিল। DM স্টার্লি এ বিষয়ে বলেন যে 1 ruble in 1913 was equal to 2420 in this time। রাশিয়ায় এছাড়া 1921 সালে রাশিয়ার ক্রোনসডার শহরে নৌবাহিনীর একটি বড় অংশ বলশেভিক সরকারের বিশৃঙ্খলাপূর্ণ নীতির বিরুদ্ধে বিদ্রোহ করে। সরকার এই বিদ্রোহ দমন করতে পারলেও অনেক ঐতিহাসিক মনে করেন যে ক্রোনসডার বিদ্রোহ ছিল নিউক্লিয়ার পরিস্থিতি গ্রহণের তাৎক্ষণিক কারণ। এই ক্ষেত্রে আমি বিপ্লব পরবর্তী সোভিয়েত রাশিয়ার প্রাকৃতিক দুর্যোগ বিষয়টি সংযোজন করতে চাই। 1920 সালে সোভিয়েত রাশিয়ায় নির্ধারণ করার ফলে ইউক্রেন, ভলগা, উত্তর ককেশাস এবং উরান অঞ্চলে ব্যাপকভাবে খাদ্য উৎপাদন হ্রাস পায় এবং খাদ্য সংকট দেখা দেয়। লেখক ম্যাক্সিম গোর্গি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান ইত্যাদি দেশগুলোর কাছে খাদ্য সহায়তার জন্য আবেদন পাঠায়। আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, জার্মান এবং যুক্তরাজ্য থেকে খাদ্য সহায়তা পাঠানো হয়। খাদ্যের এই পরনির্ভরশীলতা লেনিন সরকারকে ভাবিয়ে তোলে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি সোভিয়েত সরকার নব্য অর্থনৈতিক পরিকল্পনা কর্মসূচিটি গ্রহণ করেছিলেন। ধন্যবাদ। হাসাইবুরের কাছে একটা বিষয় আমরা জানতে চাইব প্রসঙ্গে, নিউ ইকোনমিক পলিসির কোনো আদর্শিক দিক ছিল কিনা? দেখেন, মার্ক্সবাদের তাত্ত্বিক দিক থেকে বলা হয়েছে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পূর্বে অবশ্যই পুঁজিবাদী বিপ্লব হওয়া আবশ্যক, কিন্তু আমরা দেখছি 1917 সালে যখন রাশিয়ায় বলশেভিক বিপ্লব হলো তখন সেখানে প্রকৃত অর্থে কোনো বুর্জোয়া শ্রেণী ছিল না। এ সময় রাশিয়াতে শহরের সংখ্যা ছিল অনেক কম, পাশাপাশি শহরের কলকারখানা ছিল অনেক কম। এই কলকারখানাতে শ্রমিক সংখ্যাও ছিল খুব নগণ্য। পাশাপাশি 13 কোটি জনগণের প্রায় 10 কোটি বসবাস করত গ্রাম অঞ্চলে। এই হচ্ছে দীর্ঘ জনগণ যে সলিড পুঁজিবাদ এর সাথে সংশ্লিষ্ট ছিল না, তাই তারা পুঁজিবাদের বিরুদ্ধে গিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মূল যে ভিত্তি এটা কিন্তু তখন উপলব্ধি করতে পারেনি। পাশাপাশি আর একটা বিষয় যে সমাজতন্ত্রের ভিত্তি মজবুত করার জন্যে প্রয়োজনের তুলনায় যে বাড়তি উৎপাদন করতে হবে এই তাগিদটা কিন্তু জনগণের ভিতর তখন ছিল না। পাশাপাশি হচ্ছে সমাজতন্ত্র ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে যে সমাজতন্ত্রের জন্য শ্রমশিল্পটা অনেক বড় একটা ফ্যাক্টর, কিন্তু শ্রমশিল্পের উন্নয়নের আগে যে কৃষির উন্নয়ন আবশ্যক এই বিষয়টি রাশিয়ায় তখন একেবারে অনুপস্থিত ছিল। এই সকল দিক বিবেচনায় লেনিন হচ্ছে শ্রমশিল্পের পাশাপাশি কৃষক শ্রেণী সমন্বিতভাবে একটি সমাজতন্ত্র গড়বে এ উদ্দেশ্যেই মূলত হচ্ছে নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করেছিলেন। হাসাইবুর এবং অনন্যার বক্তব্য থেকে আমরা একটা বিষয় এখানে পরিষ্কার হতে পারি যে মূলত বিপ্লবোত্তর রাশিয়ায় যে নতুন অর্থনৈতিক পরিকল্পনার পূর্বে হাসাইবুর এবং অনন্যার বক্তব্যের প্রেক্ষিতে একটি বিষয় আমরা পরিষ্কার হতে পারি যে নাগরিক অসন্তোষ নানা মহলে এবং অর্থনৈতিক যে ভঙ্গুর পরিস্থিতি ছিল একই সাথে আদর্শিক দ্বন্দ্বের প্রেক্ষিতেই মূলত সোভিয়েত সরকার নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হয়েছিল। আলোচনার এই পর্যায়ে আমরা অনন্যার কাছে জানতে চাইব নতুন অর্থনৈতিক পরিকল্পনা তথা নেপের কর্মসূচির যে বৈশিষ্ট্য ছিল সেই বিষয়টা কেমন ছিল? নব্য অর্থনৈতিক পরিকল্পনার কর্মসূচির আওতায় কৃষি, শিল্প এবং বাণিজ্য আওতাভুক্ত ছিল। কৃষির ক্ষেত্রে লক্ষ্য করা যায় যুদ্ধ সাম্যবাদে যেমন শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল,
কিন্তু নব্য অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে কৃষিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কৃষকরা তাদের উদ্বৃত্ত শস্য ব্যবহারের স্বাধীনতা লাভ করেছিল এবং সরকার শস্য অধিগ্রহণের জায়গায় খাদ্যকর চালু করে। এই খাদ্যকরের অর্থ হলো কৃষক তার উৎপাদিত শস্যের একাংশ সরকারকে প্রদান করবে কর হিসাবে, এবং এই করের যে পরিমাণ তা পূর্বের অন্য করের তুলনায় অনেকাংশেই কম ছিল, এবং এই খাদ্যকর পরিমাণটাকে নির্ধারণ করা হতো কৃষকের পরিবারের সদস্য সংখ্যা এবং গৃহপালিত পশুর উপর। এবং পরবর্তীতে 1924 সালে কৃষকরা খাদ্যের পরিবর্তে নগদ অর্থের মাধ্যমে কর পরিশোধ করতে পারত। সোভিয়েত সরকার কৃষকদেরকে কৃষি উৎপাদনে আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করেন, এবং এই মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে কৃষক তার যে উদ্বৃত্ত শস্য সেই শস্য মুক্তবাজারে বিক্রি করে তার উপার্জনকে আরও সুগম করে। এবং এর ফলে দেখা যাচ্ছে একদিকে যেমন তার উপার্জনের পথ সুগম হচ্ছে, ঠিক তেমনভাবে তিনি যাতে আরও বেশি উপার্জনে আগ্রহী হয় সেদিকটা আমরা লক্ষ্য করতে পারি। সমবায় সমিতিগুলোকে গ্রামীণ অর্থনীতিকে পুনরায় শক্তিশালী করার জন্য পুনরায় প্রতিষ্ঠিত করা হয়। শিল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে যুদ্ধ সমবাদে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছিল, নব্য অর্থনৈতিক পরিকল্পনা একটা ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়। ভারী শিল্পগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং ক্ষুদ্র এবং মাঝারি যে সেগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে, এবং প্রতিষ্ঠানের উপর সরকারি যে নিয়ন্ত্রণ তা অনেকাংশে হ্রাস পাচ্ছে। এতে সরকারের প্রতিষ্ঠানের সংখ্যা হ্রাস পাচ্ছে, তেমনি পাশাপাশি সরকারের যে ব্যয় সেটা অনেকাংশে লক্ষ্য করা যায় ব্যয় হ্রাস পাচ্ছে, এবং শ্রমিকরা তাদের যে শ্রমের পরিবর্তে নগদ অর্থে বেতন লাভ শুরু করছে। এবং ট্রেড উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বাধ্যতামূলকভাবে যে একটা অংশগ্রহণের যে নীতিটা ছিল সেই জায়গা থেকে সোভিয়েত সরকার সেই নীতিটাকে বাতিল করছে, এবং শিল্পে উল্লেখযোগ্য একটা অবদান যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি তা হচ্ছে শিল্পর ক্ষেত্রে বৈদেশিক যে মূলধন সেটা বিনিয়োগটাকে উৎসাহিত করা হচ্ছে, এটা একটা উল্লেখযোগ্য দিক ছিল। বাণিজ্যের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরীণ যে মূলধন বিনিয়োগের নীতিটাকে এটাকে উৎসাহিত করা হচ্ছে পুনরায় ভালোভাবে, এবং ক্রেতারা যাতে অসাধু বিক্রেতাদের কাছে ঠুকতে না পারে তার জন্য সরকার বিক্রয় কেন্দ্র গড়ে তুলছে, এবং সমবায় সমিতিগুলোকে পুনরায় উৎসাহিত করা হচ্ছে যাতে তারা ক্রেতাদেরকে লাভজনকভাবে এবং তাদের স্বার্থ দেখে ভালোভাবে পণ্য ক্রয় বিক্রয় উৎসাহী করতে পারে। ধন্যবাদ। এখানে ন্যাপের কর্মসূচি প্রসঙ্গে ব্যাংকিং সেক্টরের বিষয়টিও কিন্তু আলোচনার দাবি রাখে। ব্যক্তির উদ্বৃত্ত উৎপাদনের উপর অধিকার প্রতিষ্ঠার ফলে তারা পুঁজি সঞ্চয় করতে শুরু করে। এরই ফলশ্রুতিতে 1921 সালের দিকে আমরা দেখতে পাই যে রাশিয়ার ইতিহাসে সর্বপ্রথম বিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়, এবং 1929 সাল নাগাদ আমরা দেখতে পাই কিছু কৃষি ও সমবায় ব্যাংক বেসরকারি খাতে স্থাপন করা হয়, যেগুলি পুঁজি সঞ্চয় করে মূলধন বিনিয়োগ করার জন্য মূলধন সৃষ্টি করে, যার পরবর্তীতে রাশিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে অনেকটাই সহায়তা করেছিল। ধন্যবাদ। অন্যান্য নব্য অর্থনৈতিক পরিকল্পনার অধীনে তৎকালীন সোভিয়েত সরকারের যে বৈদেশিক নীতি এ প্রসঙ্গে যদি একটু সংক্ষেপে বলতেন। বলশেভিক বিপ্লবের পরবর্তীতে রাশিয়ার সাথে পশ্চিমার দেশগুলোর একটি বিচ্ছিন্নকরণ অবস্থা পরিলক্ষিত হয়, এবং কিন্তু নব্য অর্থনৈতিক পরিকল্পনার অধীনে এই যে বিচ্ছিন্নকরণ অবস্থাটা এটার উত্তরণের একটা পথ সৃষ্টি হয়, এবং সোভিয়েত সরকার পশ্চিম দেশগুলোর সাথে আপোষের লক্ষ্যে সাম্যবাদের যে প্রচারণাটা সেটা তাৎক্ষণিকভাবে বন্ধ রাখে। এবং এই যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন বৈদেশিক চুক্তির মধ্যে 1921 সালে ইঙ্গো-রুশ চুক্তি এবং 1922 সালের জার্মানির সাথে র্যাপোলো চুক্তি, এবং এই যে এই চুক্তিগুলোর মাধ্যমে সোভিয়েত রাশিয়ায় যেমন নিরাপত্তা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সোভিয়েত রাশিয়ার যে বিচ্ছিন্নকরণতা এটাও হ্রাস পাচ্ছে এবং গ্রহণযোগ্যতাটা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ। আলোচনায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে বিদ্বেষ ছিল এবং কৃষক বিদ্রোহ ছিল, নানা প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ান সোভিয়েত সরকার একটি বিচ্ছিন্ন একটি অবস্থার মধ্যে ছিল, কিন্তু আমরা এই কর্মসূচির আওতায় নব্য অর্থনৈতিক পরিকল্পনার কর্মসূচির আওতায় আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া অনেকটা সংকট
সংকটের মোকাবেলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এবার আমরা দেখব যে এই সংকটটা কতটুকু উত্তরণে সফল হয়েছিল। আলোচনার এই পর্যায়ে হিমেল রায়ের কাছে জানতে চাইব, অর্থনৈতিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক যে সংকটাপন্ন পরিস্থিতিতে লেনিন সরকার অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করলেন, এটা কতটুকু সফল হয়েছিল সংকট নিরসনে? সোভিয়েত রাশিয়া যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নব্য অর্থনৈতিক পরিকল্পনার ভূমিকা ছিল অনবদ্য। প্রথম বিশ্বযুদ্ধোত্তর রাশিয়া বলশেভিক বিপ্লব এবং অভ্যন্তরীণ গৃহযুদ্ধের ফলে রাশিয়ার অর্থনীতিতে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে লেনিন প্রবর্তিত নব্য অর্থনৈতিক পরিকল্পনা রাশিয়ার অর্থনীতিকে পুনরায় সঞ্জীবিত করতে অনেকটাই সহায়তা করেছিল। এ প্রসঙ্গে কার্লটন হেইস এবং পার্কার মুনের কথা উল্লেখ করা যায়। তারা বলেন যে ন্যাপ সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের মধ্যে সমন্বয় স্থাপন করার চেষ্টা করে এবং সাময়িকভাবে সোভিয়েত অর্থনীতিকে শক্তিশালী করে। নব্য অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে ব্যক্তির উদ্বৃত্ত উৎপাদন এবং ব্যক্তিগত উদ্যোগকে সরকারিভাবে উৎসাহিত করা হয়। এর ফলে আবাদি জমি কৃষকরা উৎপাদনে বেশি আগ্রহী হয় এবং আবাদি জমির পরিমাণ দ্রুত সম্প্রসারিত হতে থাকে। উল্লেখ্য যে 1923 সালের দিকে রাশিয়া মোট আবাদি জমির পরিমাণ 22,65,00,000 একর, যা পূর্বের তুলনায় 3,46,00,000 একর বেশি ছিল। আবার 1924-25 সাল নাগাদ আমরা দেখতে পাই যে আবাদি জমির পরিমাণ আরও 1,48,00,000 একর বৃদ্ধি পায়। ফলে 1926 সাল নাগাদ আমরা দেখতে পাই যে আবাদি জমির পরিমাণ যুদ্ধপূর্ব অবস্থায় উন্নীত হয়। এর ফলে কৃষির উৎপাদন প্রায় 30% বৃদ্ধি পায়। তাছাড়া খাদ্যের উৎপাদনও 38 মিলিয়ন থেকে 51 মিলিয়নে উন্নীত হয়। কৃষির সার্বিক উন্নয়নের ফলে ক্ষুদ্র শ্রমশিল্পগুলো দ্রুত পুনর্জীবিত হতে শুরু করে। এর ফলে শিল্পের উৎপাদন প্রায় 40% বৃদ্ধি পায়, যা 1926 সাল নাগাদ দেখা যায় যে যুদ্ধপূর্ব অবস্থায় যে শিল্প উৎপাদন ছিল সেই কোটায় পৌঁছে যায়। এছাড়া তেলের উৎপাদনও প্রায় 42% বৃদ্ধি পায়। যে হামডেনের একটি পরিসংখ্যান লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে 1920 সালে যেখানে রপ্তানি বাণিজ্য ছিল মাত্র 1.4 মিলিয়ন রুবল, সেটা 1923 সাল নাগাদ বেড়ে দাঁড়ায় 205.8 মিলিয়ন রুবল। এটা অনেকটাই রাশিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। এরপর 1922 সালের দিকে আমরা যদি আরও দেখি যে রাশিয়ার নিত্য ব্যবহার্য যেসব পণ্য, যেমন হচ্ছে জুতা, পোশাক, তারপর ঔষধ, কাগজপত্র সহ যেসব নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র, এগুলোর উৎপাদন লক্ষণীয় হারে বৃদ্ধি পায়। এছাড়া বিদ্যুৎ এবং কয়লার উৎপাদনও অনেকাংশেই হচ্ছে যুদ্ধপূর্ব অবস্থার যে উৎপাদনের পরিমাণ ছিল সেই পরিমাণের কোটায় পৌঁছে যায়। সুতরাং যে অর্থনৈতিক সংকটাপূর্ণ পরিস্থিতিতে লেনিন তথা সোভিয়েত সরকার এই নব্য অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে তা অনেকাংশেই সফল বলে আমি মনে করি। আমি এই বিষয়ে আর একটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে পরিবহন খাতের যে বিষয়টা ছিল। দেখা যাবে হচ্ছে গৃহযুদ্ধের সময় কিন্তু পরিবহন খাত একবারে ধ্বংস হয়ে গিয়েছিল। অর্থনৈতিক পরিবহন যোগাযোগ ব্যবস্থার এই ধ্বংস অবস্থা কিন্তু নিউকোনিক পরিচয়ের মাধ্যমে উত্তরণ করতে পেরেছিল। 1922 সাল নাগাদ প্রায় রেল লাইন সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সবগুলো সমাধান করা হয় এবং একটি হচ্ছে স্বাভাবিক রেল যোগাযোগ ব্যবস্থা রাশিয়া এই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। আরেকটি বিষয় ছিল যে রাশিয়ান সরকার শিল্প, স্বাস্থ্য এবং পরিবহন খাতে নানা ধরনের অর্থ বরাদ্দ করে বা অর্থ লগ্নি করতেছিল। এই কারণে দেখা যায় যে সার্বিকভাবেই রাশিয়ার জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছিল। ধন্যবাদ। হিমেল, সমাজতান্ত্রিক ভাবাদর্শী সোভিয়েত সরকার যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করলেন, এই পরিকল্পনায় আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা সরকার কিছুটা পশ্চাৎপসরণ করছে সমাজতন্ত্রের মূল জায়গা থেকে, এবং বিরুদ্ধবাদীরা অনেকে এটাকে প্র্যাগমেটিক সাম্যবাদ বলে আখ্যা দিচ্ছে। এ প্রসঙ্গে আপনার মতামত কি? প্রকৃতি বিচারে নব্য অর্থনৈতিক পরিকল্পনা অনেকটাই ছিল প্রয়োজন ভিত্তিক এবং সাময়িক ব্যবস্থা। যুদ্ধবিধ্বস্ত রাশিয়া যখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, শিল্পের উৎকর্ষতা সাধন করে এবং আন্তর্জাতিক যে বিচ্ছিন্নতা সেটার অবসান যখন কাটিয়ে ওঠে, তারপর দেখা যায় যে 1929 সাল নাগাদ এই সোভিয়েত সরকার যে নব্য অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থাটার অবসান ঘটায়। সুতরাং এই প্রসঙ্গে আমরা বলতেই পারি যে বিরুদ্ধবাদীরা যে এটিকে প্রাগমেটিক সাম্যবাদ বলেছেন সেটা অনেকটাই যুক্তিযুক্ত।
তাহলে আমরা এই প্রসঙ্গে বলতেই পারি যে সার্বিকভাবে যদি আমরা দেখি যে সোভিয়েত সরকারের যে অর্থনৈতিক ব্যবস্থা 1929 সাল থেকে 21 সাল থেকে 29 সাল পর্যন্ত যেটা চললো, সেটা একটা সাময়িক সংকট নিরসনেই মূলত এটা লেনিন এটা করেছিলেন এবং পরবর্তী সরকার এটাকে আবার উত্তরণ করছে নতুন একটা ব্যবস্থায়। আর আমরা আলোচনার এই পর্যায়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে এখানে বলা হচ্ছে যে নিউ ইকোনমিক পলিসি ওয়াজ নেইদার সোশ্যালিজম নর ক্যাপিটালিজম বাট এ টেম্পোরারি মিক্সচার অফ বোথ। নব্য অর্থনৈতিক পরিকল্পনার প্রকৃতি সম্পর্কিত ঐতিহাসিক কার্লটন হেইজের এই মন্তব্য কতটুকু সমর্থনযোগ্য? অনন্যা আক্তার। কার্লটন হেইজের এই মন্তব্যের সাথে আমি একত্রতা পোষণ করছি, কেননা নব্য অর্থনৈতিক পরিকল্পনার অধীনে ব্যক্তি মালিকানা এবং সমবায়কে যেভাবে উৎসাহিত করা হয়েছে, পাশাপাশি সরকারি মালিকানা এবং নিয়ন্ত্রণও জোরদার ছিল। এই অবস্থায় মিশ্র অর্থ ব্যবস্থা প্রতিফলিত হচ্ছে। সুতরাং কার্লটন হেইজ মন্তব্যের সাথে আমি একত্রতা পোষণ করছি। হ্যাঁ, ধন্যবাদ। একদম আমরা 20 শতকের 30-এর দশকের গোড়ার দিকে লেনিন তথা সোভিয়েত সরকার কর্তৃক গৃহীত নব্য অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কিত আজকের যে আলোচনা তার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। শেষ করব হাসাইবুর রহমান আপনার নিকট একটি জিজ্ঞাসার মাধ্যমে। গত শতাব্দীর সমাজতন্ত্রের প্রাণপুরুষ মোহাম্মদ লেনিন কর্তৃক যে নব্য অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেই পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা ধনতান্ত্রিক যে ধ্যান ধারণা পৃষ্ঠ। আমার প্রশ্ন হলো যে এখানে সমাজতন্ত্রের ভিত্তি কী ছিল? এই প্রসঙ্গে আমরা লেনিনের একটি মতবাদকে সামনে উপস্থাপন করতে পারি। তিনি বলেছিলেন যে সাম্যবাদের চূড়ান্ত পর্যায়ে বা সম্পূর্ণরূপে সাম্যবাদ প্রতিষ্ঠা করতে হলে যে সময় এবং প্রশিক্ষণের প্রয়োজন, সেজন্য সম্পূর্ণ সাম্যবাদের অবস্থা থেকে একটু সরে আসা রাশিয়ান জনগণের জন্য প্রয়োজন ছিল। এজন্যই মূলত তিনি নিউ ইকোনমিক পলিসি গ্রহণ করেছিলেন। পাশাপাশি হচ্ছে যে নিউ ইকোনমিক পলিসির মাধ্যমেও কিন্তু বৃহৎ কারখানাগুলোতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় ছিল এবং প্রায় 80% শ্রমিক কাজ করতো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন কারখানাগুলোতে। পাশাপাশি ভূমির উপরেও পরোক্ষ নিয়ন্ত্রণ ছিল সরকারের। আর তাছাড়া অভ্যন্তরীণ বাণিজ্য ব্যক্তিদের হাতে দেওয়া হলেও বহির্বাণিজ্য কিন্তু সরকারের হাতেই ছিল। এছাড়া বলশেভিক পার্টি বিভিন্ন ধরনেরভাবে প্রচার করছিল যে নেপ বা হচ্ছে নিউ ইকোনমিক পলিসি তাদেরকে নিয়ে যাচ্ছে সাম্যবাদের দিকে, এবং রাশিয়ার জনগণও বুঝতে পারে যে আসলে বলশেভিক পার্টি মানে বলশেভিক সরকার তাদের জন্যে তাদের মুক্তির এবং হচ্ছে ভালোর জন্যেই যে পরিকল্পনা গ্রহণ করতে সেটি সঠিক। পাশাপাশি এই নিউ ইকোনমিক পলিসিগুলো কিন্তু বিরোধী পক্ষের উপরেও জারি করা হয়েছিল, এতে করে পার্টির একক যে আধিপত্য সেটা বৃদ্ধি পেয়েছিল। 1922 সালের 20 নভেম্বর লেনিন মস্কোর এক বক্তৃতায় বলেছিলেন যে উইথ নিউ ইকোনমিক পলিসি রাশিয়া উইল বিকাম সোশ্যালিস্ট রাশিয়া। ধন্যবাদ হাসাইবুর। আমরা এখানে তাহলে একটা বিষয় পরিষ্কার হচ্ছি যে দৃশ্যত ধনতান্ত্রিক একটি মতাদর্শ থাকলেও নব্য অর্থনৈতিক পরিকল্পনা ছিল মূলত সমাজতন্ত্রকে আরও শক্তপোক্তভাবে প্রতিষ্ঠা করার জন্য মূলত লেনিনের একটা দূরদর্শী পরিকল্পনা। আপনি আমার সাথে একমত হবেন? জি, থ্যাংক ইউ। আমরা একদম আজকের আলোচনায় নব্য অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ক আলোচনা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম 1917 রুশ বিপ্লব পরবর্তী সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সংকট বিভিন্ন সময় দেখা দিয়েছে সোভিয়েত সরকারের। তারা ওয়ার কমিউনিজমের পরে দেখা গেল 1921 সাল নাগাদ নানা সংকট, অভ্যন্তরীণ নানা ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, অর্থনৈতিক শিল্প কারখানায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎপাদন হ্রাস পাচ্ছে। একই সাথে বহির্বিশ্বের সাথে রাশিয়ার একটা বিচ্ছিন্নতা সম্পর্ক তৈরি হচ্ছে। মোহাম্মদ লেনিন তার দূরদর্শিতার মধ্যে দিয়ে 1921 সালে নতুন একটি পরিকল্পনা গ্রহণ করলেন। পরিকল্পনাকে আমরা একটা উপমার সাথে আলোচনা করতে পারি। একজন পর্বতারোহী, বেশ কয়েকজন পর্বতারোহী তারা পর্বত উত্তোলনের জন্য পালাক্রমে চেষ্টা করছে এবং সর্বোচ্চ সফল যে ব্যক্তি সে পর্বতের একদম কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে, কিন্তু এক পর্যায়ে সে বুঝতে পারলো যে এই পর্বতের এই জায়গা থেকে যে স্টেপ থেকে তারা পর্বতে আরোহণ করার চেষ্টা করছে সেই জায়গাটা কোনোভাবেই সর্বোচ্চ পর্যন্ত পৌঁছেছে সে, কিন্তু এটার সফলতা পাওয়া সম্ভব না। ফলে এই দূরদর্শী বিচক্ষণ সমাজতান্ত্রিক নেতা তিনি তার জায়গা থেকে কিছুটা পিছনে সরে আসলেন এবং ভিন্ন পথ, অপেক্ষাকৃত দ্রুত পথ হলেও দূরবর্তী পথ হলেও তিনি একটা ভিন্ন পথে যাতে শেষ পর্যন্ত সফলতায় পৌঁছে যায়, এইভাবে তিনি একটা নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে রাশিয়ায়
একটি ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে করে সমস্ত মহল সন্তোষ হলো। একই সাথে আমরা হাসাইপুরের বক্তব্যের মধ্যে দিয়ে দেখতে পেলাম যে সেখানে অপেক্ষাকৃত যে ধনতান্ত্রিক একটা দৃষ্টিভঙ্গি থাকলেও এর নেপথ্যে ছিল সমাজতন্ত্রের ভিতকে মজবুত করার একটা প্রচেষ্টা, যার ফলে আমরা দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যে 1929 সালের মধ্যেই রাশিয়া তার সংকট উত্তরণ করতে সমর্থ হচ্ছে এবং স্ট্যালিন সরকার নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর করছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমাদের আলোচনার সাথে থাকার জন্য। দেখা হবে আগামী নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।